হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আমরা লাস্ট কিছুদিন থেকে কোয়ান্টাম মেকানিক্স পড়াশোনা করতেছি এবং লাস্ট যে দুইটা লেকচার আমরা পড়াশোনা করছি সেখানে ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স পড়াশোনা করছি। অর্থাৎ একদম ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটার আমরা একটা ওভারভিউ দেখছি এবং সেইখানে তোদের আমি অনেকগুলো গল্প শোনাইছি এবং কেমন করে ফিজিক্সটার অগ্রগতি হলো, সেই আপেল পড়া থেকে শুরু করে আজকের ব্ল্যাক বডি অবধি আসলাম। তারপরে বিভিন্ন জিনিসগুলো এক্সপ্লেন করব যে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আর এনার্জিকে আমরা যে ডিসক্রিট হিসেবে কনসিডার করলাম, সেই জার্নিটা আমি এখানে ওভারভিউ একটা দিছি। এই গল্পটা পুরো গল্প শোনাইছি তোদেরকে, কিন্তু আমি এখনো অবধি নোটস লেখাইনি। আমি জানি যে তোরা ছোট ছোট বাচ্চাগুলো অনেকে গল্পটা শুনতে সেই মজা পাইছিস, ভালো লাগছে যে অনেক কিছু একবারে সামারি আকারে তৈরি হয়েছে যে এমন করে ফিজিক্সটার অগ্রগতি হয়েছে, কিন্তু কিছুদিন পর তোরা কি হচ্ছে ভুলে যাবে। তার জন্য তোদের জন্য আমি সামারি করে একটা নোটস বানায় রাখছি, যেটার মধ্যে সবকিছু লিখি নেই, গল্পগুলো তো মনেই থাকবে, আমি জাস্ট একটা সামারি করে লিখছি যাতে তোদের মনে থাকে যে গল্পটা কেমন ছিল। ওকে, পরবর্তীতে যখন তোরা রিভিশন দিবি এক্সামের আগে বা পরবর্তীতে কাউকে পড়াবি, তখন তোরা এই জিনিসটা ফলো করতে পারবি যে কি কি আমি গল্পটা বলছিলাম, এটা দেখলে মনে পড়বে। ওকে, তাহলে যদি লেকচারগুলো ভালো লাগে, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তাহলে ভালো করে বসে পড় আর খাতা পেন নিয়ে নোটস নেওয়া স্টার্ট কর। এমন করিস না যে স্ক্রিনশট নিয়ে রাখবি না, তাহলে কিন্তু এইখান থেকে গিয়া অফলাইনে গিয়ে পিটাবো। ওকে, অনলাইনে ভাইরাস পাঠায় পিটাবো, যেমন করে হোক তোকে আমি পিটাবো। তার জন্য অবশ্যই অবশ্যই চিটিং করা যাবে না, নিজের সাথে তো চিটিং করবিই না। তাহলে নিজের সাথে চিটিং না করলে এখনই খাতা পেন বের করে লেখা স্টার্ট কর। নোটটা চল, আমি তোদেরকে নোটসটা দেখাচ্ছি কি কি লিখছি এবং এরপরেও কি কি জিনিসগুলো অ্যাড করতে লাগবে সেটাও একটু একটু শেখাই দিতেছি। এখানে আবার বলতেছি, সম্পূর্ণ জিনিসটা তো লেখি নেই, এখানে আমি সামারি করে লেখাইছি, মেন মেন পয়েন্টগুলো লেখাই দিছি। ওকে চল, তাহলে সবাই নোট খাতায় লেখে নে, ভালো করে বস, ভালো করে বস। ইয়েস, বাচ্চা বাচ্চা মানুষ খাতা নে, এই খাতা নে ঠিক করে, পেন নে, পেন নে, ভালো পেন নে, এর আগের দিনের মতো করবি না কিন্তু। ওকে, যে মাঝখানে কি হয়েছে, কালি শেষ হয়ে গেছে পেন্টের, এই কাজ করা যাবে না, ভালো করে বস বস। তাহলে স্টার্ট কর। তো লাস্টের লেকচারে আমরা যে ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স দেখছিলাম, অর্থাৎ ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে আমরা যে কোয়ান্টাম ওয়ার্ল্ডে গেছি, ওইখানের মধ্যে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কয়েকটা আমরা জিনিস পাইছিলাম। সেই ইন্টারেস্টিং জিনিসগুলো লিখবো এবং তোদের আর একটা জিনিস বলি যে কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্সের মেন ডিফারেন্সটা কি। মেন দুইটা ডিফারেন্স আমি তোদের বলি, অনেক ডিফারেন্স আছে, তার মধ্যে যেটা মাথায় রাখতে লাগবে, ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে এনার্জি হচ্ছে কন্টিনিউয়াস আর কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এনার্জি হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট। ওকে, এই যে ডিসক্রিট যে এনার্জি, সেই এনার্জি স্মল স্মল প্যাকেটগুলো, তাদের আমরা কি বলি হচ্ছে কোয়ান্টা অফ এনার্জি। ওইখান থেকে কোয়ান্টাম মেকানিক্স নামটা আসে। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবি, ক্লাসিক্যাল মেকানিক্সের বলে যদি আইডেন্টিক্যাল সিচুয়েশন নেই তাহলে সেম এক্সপেরিমেন্টের সেম রেজাল্ট আসবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে আইডেন্টিক্যাল এক্সপেরিমেন্ট করলে, আইডেন্টিক্যাল সিচুয়েশন তৈরি করলেও সেম এক্সপেরিমেন্টের সেম রেজাল্ট নাও আসতে পারে। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এই দুইটা খুবই মাইনুট বাট খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্স আবার বলতেছি, কন্টিনিউয়াস এনার্জি, ডিসক্রিট এনার্জি, কোয়ান্টাম মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স বলে সেম সিচুয়েশনে, সেম আইডেন্টিক্যাল পরিস্থিতিতে, সেম এক্সপেরিমেন্টের রেজাল্ট সেম থাকবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে আইডেন্টিক্যাল সিচুয়েশন, আইডেন্টিক্যাল এক্সপেরিমেন্ট করার পরও সেম সিচুয়েশনে কিন্তু অ্যান্সার সেম নাও আসতে পারে। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। চল তাহলে দেখি কি হচ্ছে আছে। সামারিটা দেখতে পাচ্ছিস, ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, এখান থেকে একবার আমি পড়ায় দিতেছি, তোদের লিখতে সুবিধা হবে। ইনিশিয়ালি ইন নিউটনিয়ান মেকানিক্স, F equal to ma fundamental law used to find the position of a particle at time t. If we know position of a particle at time t, then we can find the information about the system like velocity, momentum, acceleration, force, kinetic energy, potential energy, work done, power and so on। এমন যে কোনো কিছু আমরা কি করতে বের করতে পারি। বাট ইন মেনি বডি সিস্টেম ইট ইজ ডিফিকাল্ট টু সলভ, টু ফাইন্ড অল ইনফরমেশন, সলভ অ্যান্ড ফাইন্ড অল ইনফরমেশন ইউজিং নিউটনিয়ান মেকানিক্স। ওকে, এটা দ্বারা পসিবল হচ্ছিল না। তার জন্য ইন নিউটনিয়ান মেকানিক্স প্রবলেম ট্রিটেড ইউজিং ফোর্স হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমি এটাই বলছিলাম তোদের যে ভেক্টর কোয়ান্টিটির জন্য নেট ফোর্স বের করে ক্যালকুলেশন করা খুব কঠিন হচ্ছিল। সো ফার্দার ইন ক্লাসিক্যাল মেকানিক্স প্রবলেমস ট্রিটেড ইউজিং এনার্জি। So mini body problems can solve using Lagrangian and Hamiltonian equation of motion. If we can find position and momentum, তার মানে ফেস স্পেসটা যদি বের করতে পারি at time t, which can provide all information about the system. Okay, তারপর বলছে if a charged particle is at rest, then it produce static field that is electrostatic, and যদি an uniformly moving charge
produce steady current that can produce static magnetic field which is known as the magnetostatics. এটাও আমি বলছিলাম। এবং যখন চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেট হবে তখন কি হবে? Accelerated charge particle produce time dependent electric field and time dependent electric field produce time dependent magnetic field, okay, by using Faraday's law. That is known as electromagnetic wave. তারপর বলছে using Maxwell's equations we can find all information about electromagnetic waves, but black body radiation that is electromagnetic waves cannot explain using classical concept. So further Planck's hypothesis comes into the picture. According to the Planck's hypothesis, energy emitted in black body radiation is in the form of small packet of energy, means energy is quantized and these small packets of energy is called quanta of energy. Okay, তাহলে এটা তোরা সবাই লিখে নে। Okay, of energy are known as, এটা লিখে নে, সবকিছু আগেই বোঝাইছি, নতুন করে আর বোঝাচ্ছি না, সবাই নোটসটা বানায় নে। ওকে, এর উপরে লেখা যাবে না, তাহলে বোর্ডের বাইরে চলে যাবে, মাথায় রাখিস, না তোরা দেখতে পাবি না। ওকে, এনার্জি আর নোন অ্যাজ কোয়ান্টা অফ এনার্জি, কোয়ান্টা of energy. So what quantum mechanics comes into picture, ওকে। আর ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, যেটা নোট দিয়ে আমি লেখায় দিতেছি, in classical mechanics energy is continuous. In quantum mechanics, মাথায় রাখবি এইটা জিনিস, in quantum mechanics energy is discrete, that is quantized. আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি, identical same experiment in identical situation gives same result in classical mechanics. আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি, same experiment in identical situation does not gives identical result.
ইন কোয়ান্টাম মেকানিক্স। ওকে, এবার হচ্ছে মেন টপিকের মধ্যে আমরা প্রবেশ করি। আজকের যে লেকচারটা হবে, আজকের লেকচারে এটা তোরা পজ করে কিন্তু লিখে নিস সম্পূর্ণটা। ওকে, আজকের যে টপিকটা সেটা আমি তোদের বলছিলাম ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে পড়াশোনা করব। ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে পড়াশোনা করতেছি কিসের জন্য সেটাও আমি তোদের অলরেডি আগের লেকচারগুলো জানাইছিলাম, যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে যারা প্রবেশ করব তার জন্য কিসের জন্য প্রবেশ করতেছি। এর কারণ হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছিল আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে, বিভিন্ন নেচারের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটতেছিল। সেই ফিনোমিনাগুলোকে এক্সপ্লেন করতে 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 একটা টাইমে গিয়া আমরা একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে যখন আমরা এক্সপ্লেন করতে গেলাম, এক্সপ্লেন করতে গিয়া আমরা আর কি পাচ্ছি না, ক্লাসিক্যাল থিওরি দ্বারা এক্সপ্লেন করতে পারছি না। তখন ক্লাসিক্যাল থিওরি দ্বারা অনেক সায়েন্টিস্ট অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করে, করতে না পাওয়ার পরে ধীরে ধীরে ওইটাকে আমাদের হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের রূপে সলভ করতে লাগে এবং ওইখান থেকে পরবর্তীতে নাম হয় কোয়ান্টাম মেকানিক্স। তাহলে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সের যে জার্নিটা, তার মাঝখানের সেতুটা কি হচ্ছে, ব্রিজটা হচ্ছে আমাদের রেডিয়েশন চ্যাপ্টার, অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন। কারণ এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন আছে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এটাকেই কি করতে পারছিল না, এক্সপ্লেন করতে পারছিল না ক্লাসিক্যাল থিওরি। এটাকেই এক্সপ্লেন করার শুরুয়াত করতেছে কোয়ান্টাম মেকানিক্স দ্বারা। তাহলে কোয়ান্টাম মেকানিক্স শুরু করার আগে আমাদের জানতে লাগবে ক্লাসিক্যাল মেকানিক্সের শেষ, কোয়ান্টাম মেকানিক্সের শুরু, দ্যাট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন। এই ব্ল্যাক বডি রেডিয়েশন বোঝার আগে একদম সহজ করে বোঝাবো তোদের। এই ব্ল্যাক বডি রেডিয়েশন বোঝার আগে তোদের ছোট্ট একটা আমি লজ বলি, সেটা হচ্ছে কিরশফস ল। তোরা কিরশফস ল শোনার সঙ্গে সঙ্গে অনেকের মাথায় আসে কেসিএল কেভিএল, কিরশফস কারেন্ট ল, কিরশফস ভোল্টেজ ল। বাট কিরশফ শুধুমাত্র কিরশফস কারেন্ট ল আর ভোল্টেজ ল নিয়েই কাজ করে না, কিরশফ অন্যান্য ফিল্ডে অনেক অনেক কাজ করছে। সেই আমাদের এই রেডিয়েশন নিয়ে কি কিরশফ কাজ করছে, সেই রেডিয়েশন রিলেটেড একটা ল এখন তোদের শোনাবো, যেটাকে আমরা কিরশফস ল বলি। এবং কিরশফস ল থেকে ধীরে 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 আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনে প্রবেশ করব। চল তাহলে সবাই মিলে একসঙ্গে প্রবেশ করে যাই নতুন টপিকে। ওকে, এখন আমাদের হচ্ছে কিরশফস ল। তাহলে কিরশফস লতে আমরা প্রবেশ করতেছি। কিরশফস ল কি বলে? কিরশফস ল, কিরশফস ল বলে যে সেম টেম্পারেচারে, ঠিক আছে, সরি, যে কোনো টেম্পারেচারে, ওকে, একবার বোর্ডের মধ্যে সব ঠিক আছে? ওকে, সমস্ত কিছু ঠিক আছে না? তাহলে এইটা লেখা হয়েছে, নতুন করে আমরা স্টার্ট করতেছি। কিরশফস ল কি বলে একবার লিখে নেই। চল, কিরশফস ল। কিরশফস বলে যে Kirchhoff's law suggests that every object in every time at every temperature by any temperature it emits radiation or from presence of radiation it absorbed radiation। মানেটা বোঝার চেষ্টা করে। কিরশফস বলে যে কোনো অবজেক্ট যে কোনো টাইমে যে কোনো টেম্পারেচারে সবসময় রেডিয়েশন ইমিটস করে। রেডিয়েশন ইমিটস করে মানে কি হচ্ছে,
এই যে একটা বোর্ড আছে, এই বোর্ডটা থেকেও রেডিয়েশন ইমিটস করতেছে। মার্কার আছে, মার্কার থেকেও রেডিয়েশন ইমিটস করতেছে। আমি আছি, আমার মধ্যে থেকেও রেডিয়েশন ইমিটস করতেছে। তোর মোবাইলে ভিডিও দেখতেছিস, তোর মোবাইল থেকেও রেডিয়েশন ইমিটস হচ্ছে। তোর পেন আছে, পেন থেকেও রেডিয়েশন ইমিটস করছে। তোর খাতা, খাতা থেকেও রেডিয়েশন ইমিটস করতেছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস থেকে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টেম্পারেচারে রেডিয়েশন ইমিটস করে। তোদের প্রথমে একটা জিনিস বলে রেখি, অনেকের একটা মিসকনসেপশন, রেডিয়েশন জিনিসটা কি, এটাই তো নাম শুনলে অনেকের ভয় লাগে যে রেডিয়েশন শুনতেই কি না হয় কি মাথায় আসে। রেডিয়েশন কিচ্ছু না, আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সেটাই হচ্ছে রেডিয়েশন। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি বলি, সূর্য থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসতেছে সেটাই হচ্ছে রেডিয়েশন। তাহলে অনেকের মাথায় আসতে পারে সূর্য থেকে তো আলো আসে, আলো তাহলে একটা কি রেডিয়েশন, অর্থাৎ লাইট কি কোনো রেডিয়েশন? ইয়েস, লাইটও একটা রেডিয়েশন। মনে রাখিস, সূর্য থেকে আগত যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আছে পুরোটাকেই রেডিয়েশন বলি। তার মধ্যে রেডিয়েশনের মধ্যে যেইটুকু আমরা কি করি হচ্ছে ভিজিবল রেঞ্জে দেখি, তাদের আমরা লাইট বলি। অর্থাৎ 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 8000 অ্যাংস্ট্রম, এই যে রেঞ্জটা ওটাকে আমরা দেখতে পারি, ওটার নাম আমরা দেই লাইটস। কিন্তু লাইটসও অ্যাকচুয়ালি কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অংশ, দ্যাট ইজ রেডিয়েশন। এবার এই যে লাইটসটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অংশ বা দ্যাট ইজ রেডিয়েশন, কিন্তু এটার নাম আমরা আলাদা করে দিই। তাহলে এগুলা সবকিছুই কি হচ্ছে রেডিয়েশন। তার মানে কি বলছে, যে কোনো টেম্পারেচারে যে কোনো অবজেক্ট থেকে যে কোনো টাইমে সবসময় রেডিয়েশন ইমিটস হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। বা এমন হতে পারে এই জায়গার মধ্যে প্রচুর রেডিয়েশন পড়ে আছে, রেডিয়েশন অলরেডি প্রেজেন্স আছে। তাহলে রেডিয়েশন যদি প্রেজেন্স থাকে, তাহলে এইখানে যদি কোনো একটা অবজেক্ট রাখি, তাহলে সেই অবজেক্টটা সবসময় ওই রেডিয়েশন গুলাকে কি অ্যাবজর্ব করবে। তাহলে কোনো একটা অবজেক্ট থেকে রেডিয়েশন বাইরেও বের হয়ে যাইতে পারে, আবার কোনো একটা অবজেক্টকে যদি রেডিয়েশনের মধ্যে রেখে দিই, তাহলে ওটার ভিতরে রেডিয়েশন প্রবেশও করবে। যে জিনিসটা তোরা শুনিস যে তোদের বাড়ির উপরে যদি টাওয়ার লাগা থাকে, টাওয়ার থেকে বাড়ির আশেপাশে হচ্ছে অনেক কিছু প্রবলেম দেখা যায়। কিসের জন্য প্রবলেম দেখা যায়? কারণটা ওখান থেকে রেডিয়েশন ইমিটস হচ্ছে, আর সেই রেডিয়েশন গুলা ওই আশেপাশে থাকা সব অবজেক্ট কি করতেছে, শোষণ করে নিতেছে, অ্যাবজর্ব করতেছে। এটাই হচ্ছে কি কিরশফস ল। কিরশফস ল বলে তাহলে রেডিয়েশন ইমিটসও করতে পারে, আবার হচ্ছে গ্রহণও করতে পারে। তবে একটা জিনিস শোনে, এখানকার সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস, এটার থেকে সবসময় রেডিয়েশন অ্যাবজর্বও করতেছে, অ্যাবজর্ব করার পর আবার কি করতেছে, এটা হচ্ছে ইমিটসও করতেছে। কেন বললাম বলতো? সাপোজ কথার কথা, এটার টেম্পারেচার আছে, একটা উদাহরণ হিসেবে বলতেছে 30°C। এই বোর্ডটার টেম্পারেচার যদি 30°C হয়, এটা রেডিয়েশন অ্যাবজর্ব করলো। অ্যাবজর্ব করার পর একটু পর কি হবে? গরম হওয়ার কথা। এবার গরম হচ্ছে কি? অ্যাকচুয়ালি গরম হচ্ছেই না, কিন্তু একটু হিট করলে গরম হবে, তারপরে আবার একটু পর এটা ঠান্ডা হয়ে যাবে, আগের মতো অবস্থায় চলে আসবে। অর্থাৎ যতটা অ্যাবজর্ব করছে অতটা আবার কি করে ইমিটসও করে। যেমন তোরা কি করিস, একটা হচ্ছে আয়রন রড আছে, আয়রন রডটাকে গরম করলে গরম হলো, কিন্তু একটু পর আয়রন রডটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ যতটা অ্যাবজর্ব করছিল অতটা কি করে ইমিটসও করে। তাহলে এভরি অবজেক্ট মনে রাখি যতটা অ্যাবজর্ব করে অতটা আবার ইমিটসও করে, সেম অ্যামাউন্টের ইমিটস করে। তার জন্য ওভারঅল টেম্পারেচার কি থাকে? সেম থাকে, টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। এই জিনিসটা মাথায় রাখবে। তো এটা গেল কিরশফস ল। এবার কি করব আমরা, কিরশফস ল জিনিসটা যে বললো যে কোনো অবজেক্ট আমাদের রেডিয়েশন ইমিটস করে বা অ্যাবজর্ব করে, কিন্তু এটা ডিপেন্ড করে কতটা ইমিটস করবে বা অ্যাবজর্ব করবে, এটা ডিপেন্ড করে অবজেক্ট টু অবজেক্ট। ডিফারেন্ট অবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালু হতে পারে। কেউ খুব ভালো অ্যাবজর্বার হইতে পারে, আবার কেউ পুয়ার অবজারভার হইতে পারে। যেমন যদি বলিস হচ্ছে মরুভূমি হিটকে ভালো কি করে অ্যাবজর্ব করে, আবার অন্য কিছু জিনিস আছে যেখানে হচ্ছে হিট হয়তো অ্যাবজর্ব করে না ঠিকঠাক। তাহলে অ্যাবজর্ব বা কতটা অ্যাবজর্ব করবে সেটা ডিপেন্ড করে কত হচ্ছে অবজেক্ট টু অবজেক্ট ভেরি করে। আর একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যে যত ভালো অ্যাবজর্ব করবে সে তত ভালো ইমিটসও করবে। কারণটা একটু আগেই বোঝাইলাম, কারণটা এই বোর্ডটা যতটা অ্যাবজর্ব করে অতটা ইমিটস করে। তাহলে যে যত বেশি ভালো অ্যাবজর্ব করবে সে তত বেশি ভালো ইমিটসও করবে। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে অবজেক্ট টু অবজেক্ট ভেরি করে। এর মধ্যে যে সমস্ত অবজেক্ট অ্যাবজর্ব করে 100% রেডিয়েশন অ্যাবজর্ব করে, তাদের আমরা কি বলি? ব্ল্যাক বডি। তাহলে ব্ল্যাক বডি মানে এমন কোনো কালো ঘোড়া টাইপের বা কালো মানুষ টাইপের, কালো বস্তু টাইপের জিনিস না। যে সকল বস্তু বা যে সকল অবজেক্ট 100% রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে, তাদেরই আমরা কি বলি হচ্ছে ব্ল্যাক বডি। বা এটাকে একটু ঘোরায় এমন করে বলতে পারি, যে অবজেক্টগুলো রেডিয়েশনকে কমপ্লিট রেডিয়েশনকে অ্যাবজর্ব করে, মানে ডিপ জিরো থেকে ইনফাইনিট রেঞ্জের মধ্যে যত ওয়েভলেন্থ আছে সব ওয়েভলেন্থ গুলাকে বা সব ওই ফ্রিকোয়েন্সি গুলাকে অ্যাবজর্ব করে নিতে পারে, তাদেরই কি বলি আমরা হচ্ছে রেডিয়েশন। দ্যাট ইজ আমরা ব্ল্যাক বডি। তার মানে আমরা এমন করে কথাটাকে বলতে পারি না যে সমস্ত অবজেক্ট জিরো থেকে ইনফাইনিট অর্থাৎ অল রেঞ্জের
রেডিয়েশন দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে অ্যাবজর্ব করে তাদের কি বলি আমরা ব্ল্যাক বডি। তো এখান থেকে শুরু হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ওকে, সো এডিং দ্য ব্ল্যাক বডি চ্যাপ্টার কি হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন আশা করি তোরা বুঝতে পারছিস যে সমস্ত অবজেক্ট কি করবে হচ্ছে 100% রেডিয়েশনকে অ্যাবজর্ব করবে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের 0 থেকে ইনফিনিটি রেঞ্জের সমস্ত ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করবে, তাদেরই কি বলবো আমরা হচ্ছে ব্ল্যাক বডি। এই যদি 0 থেকে ইনফিনিটি রেঞ্জের সমস্ত ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে তার মানে কি হচ্ছে 0 থেকে ইনফিনিট ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কি করবে ইমিটসও করবে, কারণটা বললাম যতটা ভালো অ্যাবজর্ব করবে অতটা ভালো ইমিটস করবে, তার মানে 100% অ্যাবজর্ব করলে 100% কি করবে ইমিটসও করবে। সো ব্ল্যাক বডির একটা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টিস কি হচ্ছে 100% অ্যাবজর্ব করবে 100% ইমিটসও করবে, এটাই জিনিস। উদাহরণ হিসেবে তোদের সেদিনকে কি বলছিলাম যেমন হচ্ছে মরুভূমি মিরাজ, ওটা কি হচ্ছে দিনের বেলা প্রচুর হিট হচ্ছে অ্যাবজর্ব করে নেয়, রাত্রিবেলা আবার কি হচ্ছে একদম ঠান্ডা করে দেয়। আমি এক্সাম্পল বলছিলাম না কত সুন্দর জিনিস, একদম দিনের বেলা সেই গরম, তারপরে কারণটা প্রচুর হিট অ্যাবজর্ব করে রাখছে, আবার রাত্রি হইতে হইতে সব ইমিটস করে দিবে, কারণটা মরুভূমির বালিগুলো সব থেকে ভালো অ্যাবজর্বার, আবার তার জন্য কি হচ্ছে রাত্রিবেলা সব থেকে ভালো ইমিটেরও হচ্ছে, তার জন্য রাতের বেলা মরুভূমিতে প্রচুর ঠান্ডা আসতেছে। তাহলে এটা একটা আইডেন্টিক্যাল এক্সাম্পল দিলাম। কিন্তু যদি আমরা ব্ল্যাক বডির সত্যি সত্যি এক্সাম্পল দিতে চাই তাহলে কি হবে বলতো, 0 থেকে ইনফিনিট রেঞ্জের মধ্যে এমন একটা জিনিসের মধ্যে এমন একটা জিনিস বল যেটা 0 থেকে ইনফিনিট রেঞ্জের ওয়েভলেন্থকে ইমিটস করে বা অ্যাবজর্ব করে। উদাহরণ কি হবে বল 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 হ্যাঁ বল। 0 থেকে ইনফিনিট রেঞ্জের ওয়েভলেন্থের যত ইলেকট্রোম্যাগনেটিক আছে সব ইমিটস করে বা অ্যাবজর্ব করে। উদাহরণ কি হবে যেমন সান, ভেরি গুড। তাহলে কি হবে সান কি করে, কারণটা জানি আমরা সূর্য থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিট রেঞ্জের সব ধরনের ওয়েভলেন্থের কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে, তার মধ্যে কিছু হচ্ছে ওজোন স্তরে থেকে যায় খারাপ জিনিস, কিছু হচ্ছে এইখানে থেকে যায় ওখানে থেকে যায়, তারপরে কিছু আসে তার মধ্যে আমরা কিছুটা হচ্ছে ভিজিবল রেঞ্জেরটা আমরা দেখতে পারি, আর কিছু ইনফ্রারেড রেঞ্জেরটা কুকুর টুকুর দেখতে পারে, কিছু অন্য অন্য মাস্টার্স দেখতে পারে, এমন এমন দেখতে পারে, তার মধ্যে ইউভি রের কিছুটা হচ্ছে এই যায় আটকা যায়। ওকে, তো 0 থেকে ইনফিনিট রেঞ্জের মধ্যে সবকিছুই কি করে হচ্ছে সূর্য অ্যাবজর্ব করে বা ইমিট করে, তার জন্য সূর্য একটা কি হচ্ছে সান একটা কি আমাদের হচ্ছে ব্ল্যাক বডির এক্সাম্পল। তবে মনে রাখিস যে 100% বলে কোনো কিছুই হয় না, পারফেক্ট বলে কোনো কিছুই হয় না, আমি তোদের বলছি না সূর্যও কিন্তু 100% রেডিয়েশন করে না, এরা 95%-এর আশেপাশে কি করে হচ্ছে অ্যাবজর্ব করে বা রেডিয়েট করে বা ইমিট করে। ওকে, তার জন্য এদেরকে বলতে পারি। সো ব্ল্যাক বডির ডেফিনেশন লিখি, এ বডি বা অবজেক্ট হুইচ emit or absorb all types of radiation, মানে হচ্ছে all wavelength, ওকে, wavelength 0 to infinite, 0 থেকে ইনফাইনাইট, known as a black body. A body is good absorber as well as good emitters. আমি কি বললাম যতটা ভালো অ্যাবজর্ব করবে অতটাই ভালো কি করবে হচ্ছে ইমিট করবে। এক্সাম্পল কি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সান, এক্সাম্পলস সান, প্লাটিনিয়াম, ব্ল্যাক আর এক্সাম্পলস অফ ব্ল্যাক বডি। তোরা দেখবি ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে, এটা সার্চ করবি প্লাটিনিয়াম ব্ল্যাক দেখবি একদম সব লাইটকে অ্যাবজর্ব করে নেয়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবি ভিডিও পাওয়া যাবে, ঠিক আছে। একদম অন্ধকার যদি ডার্ক রুম বানাইতে চাইস যেটার মধ্যে কোনো আলো থাকবে না, তার জন্য কি ইউজ করি আমরা প্লাটিনিয়াম ব্ল্যাক ইউজ করি।
ওকে, এবার শুন, একটা ব্ল্যাক বডি ইন জেনারেল আমরা বানাবো কেমন করে? যদি ব্ল্যাক বডি টাইপের কিছু বানাইতে চাই, এক্সপেরিমেন্ট করার জন্য আমরা তো আর সানের মধ্যে যাইতে পারি না, তাহলে ব্ল্যাক বডি বাড়িতেই বানাইতে লাগবে অমন একটা এক্সপেরিমেন্ট সেটআপ, যেটা অবভিয়াসলি 100% ব্ল্যাক বডি হবে না, কিন্তু ওর আশেপাশে তো যাবে, 90% 95% তো অ্যাকুরেট হবে। তারপরে ওইটাকে নিয়ে না এক্সপেরিমেন্ট করতে পারি। আমরা তো আর কোনোদিন সূর্যতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে পাবো না, তাহলে পুরো ঠুরে তো ছাই হয়ে যাবো। সো এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এমন ধরনের একটা সেটআপ বানাই, একটা এনক্লোজার নেই। এমন একটা এনক্লোজার নেওয়ার পর কি করতেছি, আমরা একটা এনক্লোজার নিলাম। ওকে, এনক্লোজারটার গায়ে গায়ে এমন কিছু কি করে দিলাম, আমরা স্পাইক বানায় দিলাম ভিতর দিকে, এমন কিছু স্পাইক বানায় দিলাম। এবং এনক্লোজারটা কি করলাম, এখানে স্মল একটা হোল দিয়ে দিলাম। যদি স্মল হোল দেই, তাহলে এই দিক থেকে সাপোজ কোনো রেডিয়েশন আমরা প্রবেশ করাই দিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের লাইট টেট কিছু একটা প্রবেশ করাই দিলাম। তাহলে লাইটটা পড়ার পর এইখানে পড়লো, তারপরে এইখানে পড়ার পর কি হবে, ধাক্কা খায় এইখানে লাগলো, এইখানে ধাক্কা খাওয়ার পর এইখানে গেল, এইখানে ধাক্কা খাওয়ার পর এইখানে গেল, এইখানে ধাক্কা খাওয়ার পর দেখা গেল কিছুটা এইদিকে গেল, তারপরে এইদিকে গেল, তা এইদিকে যাওয়ার পর এইখানে ধাক্কা খাইলো, এখানে ধাক্কা খাওয়ার পরে হয়তো এইখানে আসলো, এখানে ধাক্কা খাওয়ার পর হয়তো এইখানে গেল, তারপরে এইখানে গেল, ঠিক আছে, তারপরে এইখানে গেল। তো এইখান থেকে কোথায় যাবে, কেমন করে যাবে, এখানে কি হবে, প্রচুর হচ্ছে জিগজ্যাগ 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 পাথ দেখা যাবে। তার মানে এটার মধ্যে কি হচ্ছে, প্রচুর এমন করে কি হইতে থাকবে, এবার হচ্ছে এইদিকে 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 রেডিয়েশন গুলা ছড়ায় পড়বে। অর্থাৎ একবার যেহেতু স্মল হোল নিছি, ওটা থেকে আর বের করার চান্সই, বের হওয়ার চান্সই পাচ্তেছে না। তার জন্য ওই যে লাইটটা গেল, লাইটটা কি হলো বলতো, ওই যে এনক্লোজারটা ছিল, এনক্লোজারের ভিতরে 100% হারায় গেল। তার মানে কি বলতে পারি, যে এই এনক্লোজারটা যে রেডিয়েশন আসছিল, সেই রেডিয়েশনকে 100% অ্যাবজর্ব করে নিছে, বলতে পারি না, কারণ এটা তো বেরেই হওয়ার চান্স পাচ্ছে না, এটার মধ্যে জিগজ্যাগ 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 পাত দেখাচ্ছে, ওটা বেরেই হইতে পারছে না। তার মানে যতটা ঢুকছিল অতটাই ভিতরে আছে, তার মানে 100% অ্যাবজর্ব করে নিছে। তো এটা একটা কি করলাম, আমরা এক্সপেরিমেন্টালি একটা ব্ল্যাক বডি বানাইলাম। এবার এটাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। এবার এটাকে যদি এক্সপেরিমেন্ট করতে যাই, তাহলে এর যে টেম্পারেচারটা পাবো, সেটাকে কি বলবো আমরা, হচ্ছে ব্ল্যাক বডির যে টেম্পারেচার, সেটা হচ্ছে টেম্পারেচার আসবে। এবং এর ভিতরে যে রেডিয়েশনটা আছে, সেই রেডিয়েশন গুলাকে এবার আমরা কি করতে পারি, এক্সপেরিমেন্টাল ডাটা নিতে পারি। এবার এক্সপেরিমেন্টাল ডাটা নিয়ে সেটার থেকে আমরা স্পেকট্রাম গুলা ড্র করব। এবার তোদের অনেকের মাথায় থাকবে যে হোয়াট ইজ দ্য স্পেকট্রাম। স্পেকট্রাম মানে কিছুই না, তুই যে এই জিনিসটা আমরা বানাইলাম না, বানানোর পর আমরা কি করলাম, সাপোজ একটা ডিটেক্টর সেটআপ লাগাই দিছি ওইখানে, মানে এমন কোন সেটআপ লাগাই দিছি আমরা ফোটন কাউন্ট করতে পারি। এইখানে যে রেডিয়েশন প্রবেশ করছে, রেডিয়েশন মানে কি, ফোটন তো, তাই তো? আমি কি বললাম, রেডিয়েশন মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে লাইট। লাইট কি হিসেবে কাজ করে, কখনো হচ্ছে ওয়েভ হিসেবে কাজ করে, কখনো হচ্ছে ফোটন কণা হিসেবে কাজ করে, যেটা আমি একটু আগে বললাম। সো লাইটকে যদি ওয়েভ দিয়ে কাজ করি, অনেক সময় অনেক কিছু এক্সপ্লেন করতে পারি না। এই যে ব্ল্যাক বডি জিনিসগুলো আছে, এগুলাকে তো ওয়েভ দ্বারা এক্সপ্লেন করা যায় না। সো আমরা কি করি, এইখানে লাইটকে ফোটন হিসেবে ট্রিট করতে পারি। ওকে, অর্থাৎ প্যাকেট হিসেবে ট্রিট করতে পারি, স্মল 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 পার্টিকেল হিসেবে ট্রিট করতে পারি, যাকে আমরা ফোটন বলি। এবার এই যে ফোটনগুলো, এগুলোকে ডিটেক্ট করতে পারি, অর্থাৎ আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এতগুলা ফোটন আসছে, বা একটা নির্দিষ্ট এনার্জিতে এতগুলা ফোটন আসছে, বা একটা নির্দিষ্ট পাওয়ারে এতগুলা ফোটন আসছে, বা নির্দিষ্ট ওয়েভলেন্থে এতগুলা ফোটন আসছে। যে এই পার্টিকুলার টেম্পারেচারে যতগুলা ফোটন আসছে, ওগুলাকে একটা গ্রাফের মধ্যে দিয়ে দেয়, বা পার্টিকুলার ওয়েভলেন্থে যতগুলা ফোটন পাইছি সেটাকে একটা গ্রাফের মধ্যে দিয়ে দেয়, বা পার্টিকুলার ধরে না হচ্ছে এনার্জিতে কিছু কতগুলা ফোটন আসছে, সেগুলাকে তুই কি করছিস, একটা গ্রাফে প্লট কর। এই যে গ্রাফগুলা পাই, সেগুলাকে কি বলি আমরা, স্পেকট্রাম বলি। ওকে, তার মানে এই যে এই ঘটনাটা আমরা করলাম, অর্থাৎ একটা ব্ল্যাক বডি ক্রিয়েট করলাম। এই ব্ল্যাক বডি করার পর আমরা সেগুলো এক্সপেরিমেন্ট করতে পাই, এবং এক্সপেরিমেন্টাল ডাটাগুলাকে একটা গ্রাফের মধ্যে প্লট করতে পাই, যাদের আমরা কি বলি হচ্ছে স্পেকট্রাম বলি। সো এমনই একটা এক্সপেরিমেন্টাল কার্ভ পাইছি। এক্সপেরিমেন্টাল কার্ভটা কেমন পাইছি একবার লেখি। এটা পুরো জিনিস কিন্তু এক্সপেরিমেন্ট করে বের করছি। ওকে, তাহলে এমন একটা জিনিস আছে, এটা এক্সপেরিমেন্ট করলাম, এবং এক্সপেরিমেন্ট করার পর সমস্ত ডাটাগুলো কালেক্ট করলাম। ডাটাগুলো কালেক্ট করার পর যেটা পাইলাম, যে ওয়েভলেন্থের রেসপেক্টে ইমিসিভ পাওয়ারের গ্রাফ বানাই আমরা। ইমিসিভ পাওয়ার, এমিসিভ পাওয়ার ওয়েভলেন্থের রেসপেক্টে, এবং
যখন কোনো পার্টিকুলার টেম্পারেচারে একটা টেম্পারেচার ফিক্সড থাকে আমরা কি করতেছি ওয়েভলেন্থ ভেরি করা আমরা এখানে ওয়েভলেন্থ ভেরি করা ইমিসিভ পাওয়ার ক্যালকুলেশন করতেছিলাম এবং ক্যালকুলেশন করার পর যে রেজাল্টটা পাইলাম সেই রেজাল্টটা এমন পাইলাম আমরা। এই রেজাল্টটা অনেকটা এমন পাইলাম। ওকে, এটা একটা পার্টিকুলার টেম্পারেচার T1। পরের বার কি করলাম, টেম্পারেচার আরো ইনক্রিজ করলাম। টেম্পারেচার ইনক্রিজ করে আবার সেম আমরা গ্রাফ ড্র করলাম, সেম এক্সপেরিমেন্ট করলাম। এক্সপেরিমেন্ট করার পর গ্রাফের যে ভ্যালুগুলোর যে ডাটাগুলো পাইলাম সেই ডাটাগুলো পুট করলে একটা নতুন গ্রাফ পাবো। সেই গ্রাফটা এমন আসবে। এটা একটা হাই টেম্পারেচার, অর্থাৎ T1 থেকে বৃদ্ধি করে T2 করলাম। এরপরের বার কি করলাম, আর একটু টেম্পারেচার বাড়লাম T3 টেম্পারেচার বাড়ানোর পর সেম এক্সপেরিমেন্ট করলাম এবং সেম এক্সপেরিমেন্ট করার পর আমাদের যে রেজাল্টটা আসলো, রেজাল্টটা এমন আসলো, এমন টাইপের T3। ওকে, সো এই যে গ্রাফটা পাইলাম আমরা, এই গ্রাফটা একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ। এটাকে বলি আমরা এক্সপেরিমেন্টাল ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ। ওকে, এবার তোদের একটা ফিজিক্সের বেসিক জিনিস বলি। ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে আমাদের ইউনিভার্সে যে ন্যাচারাল ফেনোমেনা ঘটতেছে সেই ফেনোমেনাকে গুলাকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্স, তাই তো? তার মানে এইটা জিনিস কি, এটা প্র্যাকটিক্যালি ঘটলো, এটা আমরা প্র্যাকটিক্যালি পাইলাম, তার মানে এখানে তো ভুল নাই কিছু, এটা ভুল নাই। এবার আমাদের কাজ হবে এই যে প্র্যাকটিক্যালি যে জিনিসটা পাইলাম এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করা। এবার এক্সপ্লেন করার জন্য কি করে, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে ট্রাই করে এক্সপ্লেন করার জন্য। এবার কিছু সায়েন্টিস্ট ফেল হয় আর কিছু সায়েন্টিস্ট হতে পাস করে যায়। এটাই দেখার চেষ্টা করব যে এক্সপেরিমেন্টাল যে কার্ভটা পাইলাম, ব্ল্যাক বডি কার্ভটা, সেই ব্ল্যাক বডি কার্ভটাকে কোন কোন সায়েন্টিস্ট কেমন করে এক্সপ্লেন করার চেষ্টা করে এবং কোথায় গিয়ে ফেল হয়। তার আগে আমরা কি করি, এই যে এক্সপেরিমেন্টাল কার্ভটা পাইলাম সেই এক্সপেরিমেন্টাল কার্ভ থেকে কি কি জিনিসগুলো শিখলাম আর কি কি জিনিসটা পাইলাম সেটা একবার আমরা লিখে নেই। তাহলে কি হবে বলতো, যখন আমরা পরবর্তীতে ব্যাখ্যা করার চেষ্টা করব, এক্সপ্লেন করার চেষ্টা করব, তখন দেখবো যে এই যে এক্সপেরিমেন্টাল কার্ভের কোন কোন জিনিসগুলো আমরা এক্সপ্লেন করতে পারছি আর কোনগুলো পাচ্ছি না। যে মানুষটা বা যে লটা দ্বারা সবকিছু প্রুফ করা যাবে তাকে আমরা পাস করায় দেবো, আর যারা হচ্ছে সবকিছু প্রুফ করতে পারবে না তাদের ফেল করায় দেবো। এটাই তো জিনিস। ওকে, সো এই এক্সপেরিমেন্টে এটাই তো প্র্যাকটিক্যালি গ্রাফ পাইছি, এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এক্সপ্লেন করার আগে কি পাইলাম এটা একটু ডিটেলসে লিখে নিই। ওকে, তাহলে এই এক্সপেরিমেন্টাল কার্ভের প্রপার্টিস গুলো একটু লিখে নিই। প্রপার্টিস, এই যে প্রপার্টিস গুলো লিখবো সমস্ত কিছু কি করবো হচ্ছে এই এক্সপেরিমেন্টাল কার্ভটা থেকেই লিখবো এবং লেখার পর যে জিনিসগুলো পাবো পরবর্তীতে বিভিন্ন ল দ্বারা বিভিন্ন এক্সপ্লেনেশন দ্বারা এই যে প্রপার্টিস গুলো পাবো এগুলাকেই আমরা প্রুফ করার চেষ্টা করবো, এগুলাকেই স্যাটিসফাই করার চেষ্টা করবো। এবার দেখ, এই যে এক্সপেরিমেন্টাল কার্ভটা আছে এটার থেকেই তো সব প্রপার্টিস লিখবো, তার জন্য এখানে মুখস্থ করার কিছু নেই আর এখানে আমারও পড়াইতে লাগবে না, তোরা নিজেরাই বলতে পারবে। দেখবি তোরা বলবি আমি লিখবো, এখানে আমার কোনো ক্রেডিট নেই। দেখিস এখন পুরো জিনিস আমি বললাম যে তোরাই নিজেরাই বলতে পারবি। কেমন করে বলা স্টার্ট করে একটা একটা করে। এই যে কার্ভগুলো দেখতেছিস এখানে আমরা তিনটে টেম্পারেচার জন্য ড্র করছি। তিনটে টেম্পারেচারের জন্য ড্র করার পর তোরা যে জিনিসটা দেখতে পাইতেছিস এখানে সেটা কি বলতো, কার্ভগুলো দেখে কি মনে হয়, কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? অ্যান্সার বল, কার্ভগুলো দেখে কি মনে হয়, কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? অ্যান্সার হচ্ছে কন্টিনিউয়াস। ভেরি গুড, তার মানে এই একটা প্রপার্টিস কি, কার্ভগুলো কন্টিনিউয়াস। তুই বললি আমি লিখি, তাহলে কার্ভগুলো কন্টিনিউয়াস। আর এই কার্ভগুলো কেউ কিন্তু জিরো থেকে স্টার্ট করবি না। ওকে, তাহলে এক নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, ব্ল্যাক বডি curve is continuous. ওকে, 2 নাম্বার দেখ তো ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে ইমিসিভ পাওয়ার ডিফারেন্ট হচ্ছে, কারণটা ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে কার্ভ আলাদা পাইতেছি, তার মানে ইমিসিভ পাওয়ার আলাদা পাচ্ছি। দেয়ার ইজ ডিফারেন্ট ইমিসিভ পাওয়ার
পাওয়ার অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। তাহলে টেম্পারেচার চেঞ্জ হলে এমিসিভ পাওয়ারও কি হয়, চেঞ্জ হয়। তারপরে প্রপার্টিস নাম্বার 3, যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে লক্ষ্য কর, সাপোজ T1 T2 বা T3, যে কোনো একটা পার্টিকুলার লক্ষ্য কর। পার্টিকুলার লক্ষ্য করলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, গ্রাফটা প্রথমে যাচ্ছে, টেম্পারেচার ওয়েভলেন্থ ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ইমপ্লিসিভ পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার পর একটা পার্টিকুলার ম্যাক্সিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম পাওয়ার যাচ্ছে, তারপরে আবার ডিক্রিজ করে যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখ না, একটা পার্টিকুলার টেম্পারেচার ক্ষেত্রে প্রথমে ইনক্রিজ করতেছে, তারপরে ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে ডিক্রিজ করতেছে, ইনক্রিজ করতেছে, ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে ডিক্রিজ করতেছে। সো এটা লিখি আমরা। আর একটা প্রপার্টিস পেলাম, অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার at a particular temperature emissive power increasing with wavelength, emissive power increasing with wavelength and wavelength up to a maximum value, then decreasing with wavelength। তারপরে কি করতেছে, ওয়েভলেন্থের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করতেছে। তারপরে 4 নাম্বার, একটা জিনিস দেখ, T1 এর থেকে T2 টেম্পারেচার বেশি, T2 থেকে T3 টেম্পারেচার বেশি আমাদের এক্সপেরিমেন্ট অনুযায়ী। সো আমরা দেখতেছি T1 এর ক্ষেত্রে ইমিসিভ পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, পিক ভ্যালু এটা হচ্ছে T1 এর ক্ষেত্রে ই ল্যামডা অ্যাট T1, ই ল্যামডা। দেখ T2 এর ক্ষেত্রে কত হচ্ছে, টেম্পারেচার বৃদ্ধির ক্ষেত্রে এটা ই ল্যামডা T2, এটার ক্ষেত্রে কি হচ্ছে, দেখ এটা হচ্ছে ই ল্যামডা T3। সো যত আমরা কি করছি, টেম্পারেচার ইনক্রিজ করছি, ইমিসিভ পাওয়ারের যে পিক ভ্যালুগুলো আছে, পিক ভ্যালুগুলো ইনক্রিজ করতেই আছে। ওকে, সো আর একটা জিনিস গেল, অন ইনক্রিজিং টেম্পারেচার peak value of emissive power increases। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, অন ইনক্রিজিং টেম্পারেচার পিক ভ্যালু অফ ইমিসিভ পাওয়ার ইনক্রিজেস। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মাথায় রাখবি। সো টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে কি করতেছে, এটা ইনক্রিজ করতেছে। দ্যাট ইজ কি লিখতে পারি, ইনক্রিজিং টেম্পারেচার পিক ভ্যালু অফ এমিসিভ পাওয়ার ইনক্রিজেস। এটা থেকে ই ল্যামডা এম, অর্থাৎ কি হচ্ছে, ই ল্যামডার ইমিসিভ পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কাকে বললাম, পিক ভ্যালুকে আমি ম্যাক্সিমাম ভ্যালু বললাম। ওকে, তাহলে ল্যামডা এম প্রপোর্শনাল টু কি হচ্ছে, টি হবে, কারণ টি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ইনক্রিজ করতেছে। এবং আমরা এক্সপেরিমেন্টালি দেখি যে এটা কি হচ্ছে, T⁵ এর আকারে হয়। পাওয়ার কত হয়, T⁵, অর্থাৎ এর যে ভেরিয়েশনটা দেখতেছি সেটা হচ্ছে T⁵ এর ভেরিয়েশনে দেখতেছি। এবার হচ্ছে 5 আর একটা প্রপার্টিস, আমরা এই ক্ষেত্রে কি দেখলাম, যদি দেখি যে এতক্ষণ এই যে আমরা এটা এক্সপ্লেন করলাম, এটা এক্সপ্লেন করার সময় কি ধরলাম হচ্ছে, ইমিসিভ পাওয়ার দেখলাম উইথ রেসপেক্ট টু টেম্পারেচার দেখলাম। এবার আর একটা সুন্দর জিনিস আমরা দেখি, এবার টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ইমিসিভ পাওয়ার কি হচ্ছে ওয়েভলেন্থের রেসপেক্টে দেখার চেষ্টা করি। মানে দেখ T1 টেম্পারেচারের ক্ষেত্রে পিক ভ্যালুটা কোথায় আছে, এইখানে আছে ল্যামডা। ওকে, পিক ভ্যালুটা এখানে আছে, ল্যামডা M1 নাম দিলাম। টেম্পারেচার ইনক্রিজ করলাম, T2 করলাম, এর পিক ভ্যালুটা এই দিকে সরে আসলো, এটার কথা হলো ল্যামডা M2।
অর্থাৎ ল্যামডা হচ্ছে কমলো, তারপরে আবার টেম্পারেচার ইনক্রিজ করলাম, টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এটার পিক ভ্যালু এখানে সরে আসলো, এটার পিক ভ্যালু এখানে সরে আসলো, এটা কত হলো ল্যামডা m3। অর্থাৎ আমরা কি বলতে পারি যে যত টেম্পারেচার ইনক্রিজ করি ইমিসিভ পাওয়ারের যে বা এক্সপেরিমেন্টাল কার্ভের যে পিক ভ্যালুগুলো আছে বা ইমিসিভ পাওয়ারের পিক ভ্যালুগুলো কি করে হচ্ছে লোয়ার ওয়েভলেন্থের দিকে শিফট হচ্ছে। ক্লিয়ার আছে? সো টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ইমিসিভ পাওয়ারের ভ্যালুর পিক ভ্যালুগুলো কি হচ্ছে ওয়েভলেন্থের লোয়ার রেঞ্জে আসতেছে, তাহলে ল্যামডা কি হবে এখানে ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ওকে, তাহলে অন increasing temperature peak value of emissive power shifted towards lower wavelength, towards lower wavelength, okay, towards lower wavelength। এটা জিনিস বুঝতে পারছিস তোরা? ওকে, তো এটা ধীরে ধীরে লোয়ার ওয়েভলেন্থে যাচ্ছে। ইট মিনস কোথাও বুঝতে অসুবিধা হলে বলবি যে ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ পিক, যে ল্যামডার যে ভ্যালুতে এটা ম্যাক্সিমাম আমরা কি পাচ্ছি ভালো করে শোন, যে ভ্যালুতে ল্যামডার যে ভ্যালুতে ম্যাক্সিমাম আমরা ইমিসিভ পাওয়ার পাচ্ছি তাকে আমি নাম দিলাম ল্যামডা এম। ল্যামডা এম প্রপোর্শনাল টু কত হচ্ছে 1/t হবে। বুঝতে পারছিস? কারণটা টেম্পারেচার যত আমরা ইনক্রিজ করতেছি এই পিক ভ্যালুগুলো কি হচ্ছে লোয়ার ল্যামডার দিকে শিফট হয়ে যাইতেছে। এই এম ফর কি এম আমরা ইউজ করলাম কারণটা ওই ল্যামডাতে ম্যাক্সিমাম আমরা হচ্ছে ইমিসিভ পাওয়ার পাচ্ছি, ওই জন্য কিন্তু ল্যামডা এম মাথায় রাখিস। তাহলে এখান থেকে কি বলতে পারি ল্যামডা এম টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্টটা আছে কনস্ট্যান্টটাকে আমরা বি দিয়ে লিখি, পরবর্তীতে এটা তোদের প্রুফও করে দিলাম, প্রুফও করে দেবো। এই যে কনস্ট্যান্টটাকে বি দিয়ে লিখি, আর বি এর একটা ভ্যালু আছে, বি এর ভ্যালু হচ্ছে, আর এই যে এটাকে বলি আমরা হচ্ছে ওয়াইন্স ল বলি। ওকে, আর এই কনস্ট্যান্টটাকে কি বলি আমরা ওয়াইন্স কনস্ট্যান্ট বলি। ওকে, বি ইজ known as ওয়াইন্স কনস্ট্যান্ট। ক্লিয়ার আছে? এবার লেখে নে তো, এইটু জায়গা লেখছিস? এবার শোন, হোয়ার বি এর ভ্যালু আছে, বি এর ভ্যালু হচ্ছে 2 × 8 9 8 × 10⁻³ দেখ বি এর ভ্যালু কি ল্যামডা ইন্টু টি, ল্যামডা হচ্ছে কত ওয়েভলেন্থ, ওয়েভলেন্থের একক কি মিটার, ইন্টু টি কি টি হচ্ছে কেলভিন, মিটার ইন্টু কেলভিন। ওকে, এটার নাম কি, এই যে ফর্মুলাটা পাইলাম এই ফর্মুলাটার নাম হচ্ছে মাথায় রাখিস ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। এই ফর্মুলাটার নাম হুইচ ইজ known as ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, অর্থাৎ ল্যামডা টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল বলি আমরা। সো এইখান থেকে একটা জিনিস বুঝতে পারলি যত টেম্পারেচার কি করতে থাকবে হচ্ছে ইনক্রিজ করতে থাকবে, ওয়েভলেন্থ তত ডিক্রিজ করতে থাকবে। এবার এখান থেকে আর একটা আমরা প্রপার্টিস লিখি, প্রপার্টিস নাম্বার 6, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস লিখি। আমরা জানি ছোটবেলার থেকে পড়াশোনা করতেছি এরিয়া আন্ডার দ্য কার্ভ কি নির্দেশ করে রে, এইখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি নির্দেশ করবে, টোটাল পাওয়ার কি নির্দেশ করবে, তাই তো? তাহলে টোটাল আমরা যদি দেখি যে টেম্পারেচার যখন কম রাখছি, টেম্পারেচার কম রাখার সঙ্গে সঙ্গে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি আছে কম আছে, ছোট এরিয়া আন্ডার দ্য কার্ভ, দ্যাট ইজ টোটাল ইমিসিভ পাওয়ার কি আছে কম আছে। আবার যখন টেম্পারেচার ইনক্রিজ করলাম তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ ইনক্রিজ করলো, দ্যাট ইজ টোটাল ইমিসিভ পাওয়ার ইনক্রিজ করলো। এখানে আবার যখন বেশি করলাম আরো কি হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ ইনক্রিজ করলো, দ্যাট ইজ টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কি হচ্ছে টোটাল ইমিসিভ পাওয়ারও ইনক্রিজ করতে থাকে, কারণটা এরিয়া আন্ডার দ্য কার্ভ কি রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের টোটাল এখানে ইমিসিভ পাওয়ার কে রিপ্রেজেন্ট করবে। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ represent total
emissive power. So total emissive power increasing with temperature. Total emissive power increasing with temperature. As total emissive power E equal to E lambda D lambda, 0 থেকে all wavelength কত হচ্ছে 0 থেকে ইনফিনিটি ওয়েভলেন্থ, 0 থেকে ইনফিনিটি ওয়েভলেন্থ। এটা কিন্তু যদি সলভ করি E প্রপোর্শনাল টু কি আসবে, এই যে টোটাল ইমিসিভ পাওয়ার প্রপোর্শনালটি কত আসবে T টু দি পাওয়ার, ওকে, T টু দি পাওয়ার 4। এই T টু দি পাওয়ার 4টা কোথায় থেকে পাইলাম, এটা মাথায় রাখবি হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট থেকে পাইছি, অর্থাৎ টোটাল ইমিসিভ পাওয়ার কি হচ্ছে T টু দি পাওয়ার 4 এর আকারে চেঞ্জ হয়। এগুলোর প্রুফ আমি তোদের পরে করাবো, ওকে। এখন যেগুলো ভ্যালু লিখতেছি সব এক্সপেরিমেন্ট থেকে লিখতেছি, ওকে। তাহলে এখান থেকে পাই E equal to proportionality constant sigma into T to the power 4, okay, which is known as Stephen's law, and sigma is known as Stephen's constant. আর সিগমার মান সিগমা ইকুয়াল টু 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4, ওকে। এটা এবার একটা জিনিস মাথায় রাখবে, এইখানে শোন সবাই ভালো করে মাথায় রাখবে, যে যা কিছু এখন অবধি লিখলাম প্রত্যেকটা জিনিস তোরা বলছিস, আমি জাস্ট লিখছি, আর প্রত্যেকটা জিনিস আমরা এক্সপেরিমেন্টালি লিখছি, এখানে কোনো থিওরি ইউজ করি নি আমরা। এর পরের দিন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে থিওরিগুলো দেখার চেষ্টা করব, যে সেই থিওরিগুলো দিয়ে এই যে টোটাল 6টা আমরা কি লিখলাম প্রপার্টিস লিখলাম, এই 6টা প্রপার্টিসকে প্রুভ করার চেষ্টা করব, স্যাটিসফাই করার চেষ্টা করব। যে থিওরিটা কমপ্লিটলি স্যাটিসফাই করতে পারবে সেটা হচ্ছে আমাদের কাজে দিবে, আর অন্যগুলো হচ্ছে ট্রাই করবে, বাস। তাহলে আমরা দেখব। আবার একবার বলতেছি, এটা বুঝে নে যে পুরো জিনিসটা আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে লিখলাম, নাকি আমরা মন থেকে বা আমরা কোনো থিওরি থেকে লিখে নিই। থিওরি পরের দিন দেখবো, আজকে এক্সপেরিমেন্টালি কি কি পাইছি সেটা লিখছি। কি করছি, এক্সপেরিমেন্ট করার জন্য একটা ব্ল্যাকবোর্ডে আমরা বানাইছি, এনক্লোজার নিয়ে ওটার মধ্যে রেডিয়েশন প্রবেশ করে দিয়ে ব্ল্যাকবোর্ডে বানাইছি। ওটার মধ্যে যত কিছু হচ্ছিল সেটার ডাটাগুলো আমরা কালেক্ট করছি। ডাটাগুলো কালেক্ট করে আমরা কি করছি হচ্ছে ওয়েভলেন্থের রেসপেক্টে ইমিসিভ পাওয়ারের ডাটাগুলো প্লট করছি পার্টিকুলার টেম্পারেচারে। তাহলে T1 টেম্পারেচারের জন্য প্লট করছি এই গ্রাফ পাইছি, T2 এর জন্য এটা করছি, T3 এর জন্য এটা করছি। ধীরে ধীরে টেম্পারেচার ইনক্রিজ করে এই ধরনের প্লট নিছি। প্লট নেওয়ার পর আমরা সেই কার্ভগুলোকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য ওদেরকে আগে তো চিনতে লাগবে, এদের বিভিন্ন প্রপার্টিসগুলো চেনার চেষ্টা করলাম। কি কি প্রপার্টি চেনার চেষ্টা করলাম, প্রথমে দেখলাম যে কার্ভগুলো কি হয় কন্টিনিউয়াস, অর্থাৎ ব্ল্যাকবোর্ডের যে এক্সপেরিমেন্টাল কার্ভ আছে সেটা কি দেয় হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ দেয়, তাহলে কন্টিনিউয়াস কার্ভ দিল। দ্বিতীয়টা কি দেখলাম হচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্ট নেওয়ার জন্য ব্ল্যাকবোর্ডের মধ্যে যে ইমিসিভ পাওয়ার আছে সেটা ডিফারেন্ট হচ্ছে, এটা লিখলাম। তারপরে তৃতীয়টা দেখলাম যে পার্টিকুলার টেম্পারেচার, যদি পার্টিকুলার টেম্পারেচার নেই তাহলে কি হচ্ছে একটা কার্ভ প্রথমে ইনক্রিজিং ইমিসিভ পাওয়ার ইনক্রিজ করতে থাকে, একটা টাইমে ম্যাক্সিমাম ভ্যালু হয়, তারপরে ডিক্রিজ করতে থাকে, এটা লিখলাম। 4 নম্বরে আমরা কি দেখলাম, 4 নম্বরে দেখলাম যে প্রত্যেকটা টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কার্ভের যে পিক ভ্যালু ছিল, ইমিসিভ পাওয়ারের পিক ভ্যালু ছিল, সেটাও ইনক্রিজ করতেছিল। দ্যাট ইজ ইমিসিভ পাওয়ারের যে পিক ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে, সেটা কি হচ্ছে টি এর প্রপোর্শনাল। টি এর কত পাওয়ারের প্রপোর্শনাল, এটাও এক্সপেরিমেন্টালি আমরা পাইছি টি এর টি টু দি পাওয়ার 5 পাওয়ারের প্রপোর্শনাল, ওকে। এবার তারপরে আরেকটা জিনিস দেখলাম, যে ইম্পর্টেন্ট জিনিস দেখলাম কি, টেম্পারেচার যত ইনক্রিজ করতেছে এই যে ইমিসিভ পাওয়ারের যে পিক ভ্যালুগুলো পাইছি, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালুগুলো পাইছি, সেটা লোয়ার ওয়েভলেন্থের দিকে শিফট করতে থাকে, লোয়ার ওয়েভলেন্থের দিকে শিফট করতে থাকে। তার মানে কি হচ্ছে এই যে ওয়েভলেন্থে ইমিসিভ পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, তার জন্য নাম দিলাম আমরা ল্যাম্বডা এম, সেটা কি হচ্ছে টেম্পারেচারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, কারণটা লোয়ার ওয়েভলেন্থের দিকে আসতেছে, এখান থেকে পাইলাম এবং এটা এক্সপেরিমেন্টালি দেখলাম এমন হয়, ওকে। এটার নাম হচ্ছে ওয়াইন্স ল। এরপরে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ অলওয়েজ হচ্ছে টোটাল পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, ওকে।
বা যেমন ওয়ার্ক ডান রিপ্রেজেন্ট করে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে, এখানে কি হচ্ছে পাওয়ারকে রিপ্রেজেন্ট করতেছে। তো পাওয়ারকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে একটা সুন্দর জিনিস হচ্ছে যে টেম্পারেচার কম রাখছি, এরিয়া আন্ডার দ্য কার্ভ কম, অর্থাৎ টোটাল ইমিসিভ পাওয়ার কম। তারপর টেম্পারেচার বেশি করছি, এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি হচ্ছে, দ্যাট ইজ টোটাল ইমিসিভ পাওয়ার বেশি। এবার এটা তার মানে কিসের প্রপোর্শনাল? টি এর প্রপোর্শনাল। এক্সপেরিমেন্ট করে দেখলাম সেটা টি⁴ এর প্রপোর্শনাল। এবার প্রপোর্শনালিটি ওঠাই দিলে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টের নাম সিগমা। এই কনস্ট্যান্টের ভিতরে কি কি আছে, কেমন করে আসবে, এগুলো আমরা পরে দেখবো। ওকে, এটা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। এখন হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে কি কি শিখলাম এটা দেখবো। তোদের এই যে কার্ভটা আছে না, এই কার্ভটা তোরা নিজেরাও ট্রাই করতে পারিস। কেমন করে ট্রাই করতে পারবি আমি তোদের বলবো। যে তোরা কি করবি, বাড়িতে ফিলামেন্টের বাল্বগুলো আছে না, ওকে আমার এখানে কোনো শর্ট সার্কিট হয়েছিল, ওকে ভয় পেয়ে গেছি, যাই হোক। তোরা বাড়িতে ট্রাই করতে পারিস। আমি ফিলামেন্টের গল্প করতেছি, এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, তুই ভাবতো কেন ভয় লাগবে না, যাই হোক। এবার হচ্ছে শোন, তোরা বাড়িতে কি করবি, ফিলামেন্টের যে বাল্বগুলো আছে না, সেই ফিলামেন্টের বাল্বগুলো জ্বালাবি। আর ফিলামেন্টের বাল্ব জ্বালানোর সময় কি করবি, ওইখানে হচ্ছে রেগুলেটর টাইপের ইউজ করে দিবি। ওকে, তাহলে কি করবি, প্রথমে ভোল্টেজ কম দিবি, দেখবি আলো জ্বলবেই না। ওকে, আলো একদম জ্বলবে না কিন্তু। তারপরে একটু ভোল্টেজ বাড়াইতে থাকবে, আলো জ্বলা শুরু করবে। ওই যে বারটা থাকবে দেখবি প্রথমে একটু কি হচ্ছে, রেডিশ কালারের জ্বলবে, লাল লাল জ্বলবে, ওই ফিলামেন্টটা লাল লাল হবে। তারপর ভোল্টেজ যত ভোল্টেজ বাড়াইতে দেখবি যে ধীরে ধীরে লাল থেকে হোয়াইটের দিকে শিফট করবে। এর কারণটা কি বলতো, যখন ভোল্টেজ দেশে নেই, একটা লেভেল অবধি, তো এই যে এইখান থেকে এই লেভেলটা অবধি, ততক্ষণ তো হচ্ছে জ্বলবেই না, কারণটা ওখানে ভোল্টেজ যায় নেই। তারপরে যখন হচ্ছে একটা টাইমের পর দিলি, ভোল্টেজ বাড়া শুরু করলো, তাহলে ভোল্টেজ প্রথমে কম ছিল, তাহলে প্রথমে যখন ভোল্টেজ কম ছিল তখন হচ্ছে টেম্পারেচার কম ছিল। টেম্পারেচার কম থাকার জন্য এই ফর্মুলা অনুযায়ী ওয়েভলেন্থ কি ছিল, ওয়েভলেন্থ বেশি ছিল। ওয়েভলেন্থ বেশি হওয়ার জন্য তখন ওয়েভলেন্থ কার বেশি, রেড কালারের ওয়েভলেন্থ বেশি। আমরা জানি রেডের ওয়েভলেন্থ সব থেকে বেশি ভিজিবল, আমরা যেটা দেখতে পাই তার মধ্যে রেডের সব থেকে বেশি, ওই জন্য বাল্বটা প্রথমে রেড দেখবি। তারপরে যত কি করবি, ভোল্টেজ বাড়াইতে থাকবি, তোরা ভোল্টেজ বাড়াইতে থাকবি, অর্থাৎ টেম্পারেচার তত ইনক্রিজ করতে থাকবে এবং ওয়েভলেন্থ তত ডিক্রিজ করতে থাকবে। ওয়েভলেন্থ যত ডিক্রিজ করবে তখন কি হচ্ছে, ধীরে 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 ব্লুশ কালার হবে, ব্লু থেকে ধীরে 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 কি হবে, যে হোয়াইটের দিকে শিফট করবে। এটা তোরা বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখতে পারিস। আমি তোদের নিজেদেরও একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। চল একটু ছোট্ট একটু এক্সপেরিমেন্ট করি। তার জন্য তোরা আমার স্টুডেন্ট, ওকে, এতদিনের চেনা পরিচিত, আমি একটু ক্যামেরাটাকে নিয়ে রান্নাঘরে নিয়ে যাই। চল রান্নাঘরে একটু রান্না করতে করতে এক্সপেরিমেন্ট দেখি। আর এখন একটু শেকি ঠেকি হইতে পারে, ওইটু ক্ষমা করে দিস, ওকে। আর আমার এখানে ক্যামেরা নিয়ে যাওয়ার মতো কেউ নাই, আমি একাই থাকি, একাই সব কিছু করি। তো একটু যাই হোক, তোরা অ্যাডজাস্ট করে নিস। চল একটা এক্সপেরিমেন্ট দেখাই। এক্সপেরিমেন্টটা কি দেখাবো আমি তোদের একবার বোঝাই নিতেছি। এই জিনিসটাই দেখাবো যে যত কি করবি টেম্পারেচার ইনক্রিজ করবি, তত হচ্ছে ওয়েভলেন্থ ডিক্রিজ করবে, বা ভাইস ভার্সা। যত টেম্পারেচার ডিক্রিজ করবে ওয়েভলেন্থ ইনক্রিজ করবে। অর্থাৎ টেম্পারেচার ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে কি হবে, ওয়েভলেন্থ ইনক্রিজ করতেছে। অর্থাৎ ধীরে 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 একটা কালার যদি দেখি, কালার কি হচ্ছে, যখন টেম্পারেচার ডিক্রিজ করব কালার কি হচ্ছে, রেডের দিকে চলে যাবে। ওকে, আর উল্টাটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে ইনক্রিজ করলে কালার হচ্ছে হোয়াইটের দিকে যাবে। চল একটু এক্সপেরিমেন্ট করে দেখি। ওকে, দেখ আমি এখানে রান্নাঘরে আসছি। ওকে, রান্নাঘরে তোরা আশা করি দেখতে পাচ্ছিস আমি কি করব, রান্নাঘরে এই আমার ওভেনটা জ্বালাচ্ছি। ওকে, সবাই একটু থাক, তোদের ওয়াইন স্লোয়ার এক্সপেরিমেন্ট করে দিতেছি। ওকে, ওভেনটা জ্বালাই নেই একবার। আয় সবাই দেখ, ওভেনটা জ্বলতেছে, এইখানে একদম ফুল ফ্লেম দেওয়া আছে। ফ্লেমটার কালার কি দেখতে পাচ্ছিস, দেখ তো ভালো করে একটু লক্ষ্য করার চেষ্টা করতো। ফ্লেমটার কালার এটা দেখতে পাচ্ছিস না, তাই ব্লুশ কালার দেখতে পাচ্ছিস। আমি আমার লাইটটা অফ করে দিই, তাহলে আরো ভালো দেখতে পাবি। এই দেখ, একদম ব্লুশ কালারের লাইট দেখতে পাচ্ছিস। ওকে, এবার আমি একটা ইন্টারেস্টিং জিনিস করব। দেখ তোদের জন্য আমি এখানে জল রেখে দিছি। ওকে, এক্সপেরিমেন্ট দেখানোর জন্য জল নিলাম। হ্যাঁ, এবার কি করব, এইখান থেকে জল নিয়ে কিছুটা জল এইখানে দেবো আগুনের উপর। যখন আগুনের উপর জল দেওয়া মানে কি হবে, টেম্পারেচার কমে যাওয়া না বল। তাহলে আগুনের উপর যখন জল দেবো টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে কি হয়, দেখ কি কালার হয়েছে, একটু দেখ ভালো করে, নিজেরাই বল, কালার দেখছিস। সো এর কারণটা হচ্ছে, যখনই আমি আগুনের মধ্যে, গরম আগুনের মধ্যে জল ছিটাচ্ছি, তখনই ওইখানে কি হচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে ওয়েভলেন্থ ইনক্রিজ করে যাচ্ছে।
ওয়েভলেন্থ ইনক্রিজ করলে এই ব্লুশ কালারটা কি রেডের দিকে শিফট হবে, এই জন্য ব্লুশ কালার রেডের দিকে শিফট হচ্ছে। আবার যখনই টেম্পারেচার কি আছে, টেম্পারেচার এটাকেই থাকবে হচ্ছে ফিক্স থাকবে, কম থাকবে, দ্যাট ইজ টেম্পারেচার বেশি থাকবে। এখন জলের জন্য এমন হচ্ছে। ওকে, পুরো জিনিসটা আমি তোদের বলতেছি দাঁড়া। তার মানে কি দাঁড়াইলো, এখান থেকে পুরো জিনিসটা বোঝার চেষ্টা কর। যখন হট ছিল, হট একদম গরম অবস্থা ছিল, তখন একদম ব্লুশ কালারের হইতেছিল বা হচ্ছে হোয়াইট কালারের দিকে ছিল। হোয়াইট একদম তো হবে না, হোয়াইট একমাত্র সূর্যতেই থাকা সম্ভব, কারণটা ও সূর্যের টেম্পারেচার অনেক বেশি। টেম্পারেচার যেহেতু অনেক বেশি হয়, ওয়েভলেন্থ অনেক কম হয়, তার জন্য হচ্ছে হোয়াইটের দিকে থাকে ওইখানে। কিন্তু এইখানে আমাদের কি হচ্ছে, টেম্পারেচার যখন ম্যাক্সিমাম, আমাদের ওভেনের ম্যাক্সিমাম যখন টেম্পারেচার থাকে, তখন কি হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচারের জন্য ওয়েভলেন্থ কমের দিকে থাকে, লোয়ার রেঞ্জে থাকে, যখন তখন ব্লুশ কালার দেখতেছিলাম। এবার যখনই আমি কি করলাম, ইয়ার ভিতরে জল ছেটাই দিলাম, জল ছেটানোর সঙ্গে সঙ্গে আমাদের কি হচ্ছে, ওইটা ঠান্ডা হচ্ছে একটু, তার মানে টেম্পারেচার কমতেছে, টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে ওয়েভলেন্থ ইনক্রিজ করতেছে, আর ওয়েভলেন্থ ইনক্রিজ করলে সেটা হচ্ছে রেড কালারের দিকে শিফট করবে, তার জন্য রেডের দিকে শিফট হয়ে যাচ্ছিল। এই জন্য তোদের একটা জিনিস মাথায় রাখবি, এইখান থেকে আরেকটা জিনিস বলি, তোদের ওভেনে যখন দেখবি হচ্ছে ইয়েলো কালারের দিকে, ইয়েলোইশ বা রেডিশ কালারের দিকে তোদের যখন হচ্ছে ওভেনে লাইট জ্বলবে, তখন মনে রাখিস ওভেনের হয়তো সাসপেনশনে কিছু প্রবলেম আছে। ওকে, কারণটা ওইখানে ম্যাক্সিমাম পাইতেছে না, হাওয়া যাইতে পাইতেছে না, ওর জন্য প্রবলেম দেখা যাইতে পারে। সব থেকে এই যে কালারটা যখন ব্লুশ কালার দেখতে পাবি, এর মানে হচ্ছে ওভেনটা পারফেক্ট আছে। ওকে, ক্লিয়ার আছে, জিনিসটা বুঝতে পারছিস? এবার আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছিস। এইটা যে এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়, আজকে বিশ্বাস হয়েছে, এই জিনিসটাই আমি তোদের এক্সপেরিমেন্ট থেকেও দেখাইলাম কিন্তু। ওকে, তার মানে আজকে যা কিছু পড়লাম এটা এক্সপেরিমেন্ট থেকে পড়লাম। এরপরের দিন আমরা কি করব, এই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এটাকে অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট আসবে, যেমন হচ্ছে ওয়াইন্স আসবে, ওয়াইন্স এসে কিছুটা এক্সপ্লেন করতে পারবে কিন্তু সম্পূর্ণ পাবে না। তারপরে রেলিজেন্স আসবে, রেলিজেন্স এসে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করবে, কিছুটা পাবে কিছুটা পাবে না, কারণ ওরা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ নেবে। তারপরে আসবে হচ্ছে প্লাঙ্কস, প্লাঙ্কস এসে একটা নতুন হাইপোথিসিস দিবে, যেখানে কি ধরবে প্লাঙ্কস হচ্ছে, তোরা জানিসই যে এনার্জি ডিসক্রিট হিসেবে ধরবে, অর্থাৎ কোয়ান্টামের দিকে শিফট করে যাবে প্লাঙ্ক, ধীরে ধীরে ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামের দিকে শিফট করতেছে, এবং তখনই গিয়ে অনেকটা জিনিস এক্সপ্লেন করতে পারবে। সো কেমন করে এই সায়েন্টিস্টগুলো, রেলিজেন্স, প্ল্যাঙ্ক, স্টিফেন্স, বিভিন্ন সায়েন্টিস্টগুলো আসবে এবং এক্সপ্লেন করার চেষ্টা করবে, সেটাই আমরা নেক্সট লেকচারে দেখবো। নেক্সট লেকচার খুব ইন্টারেস্টিং লেকচার হবে। আজকের এই লেকচারটা আমাদের জাস্ট, আমি এটা বড় লেকচার করলাম না, কারণ নেক্সট লেকচারে আমি তোদের একটা গল্পের মাধ্যমে পুরো জিনিসটা আমি কভার করে দেবো, যে কেমন করে একজন ক্লাসিক্যাল জগৎ থেকে একদম কোয়ান্টাম জগতে প্রবেশ করলো, কি ভুল থেকে কি ঠিক করতে গেল, ওই জিনিসটা আমি একটা লেকচারে করাইতে চাই। তার জন্য আজকের লেকচারটা এতটা থাকলো। আশা করি বুঝতে পারছি যে এক্সপেরিমেন্টালি কেমন করে হয়, এবং এক্সপেরিমেন্টাল কার্ভকে কেমন করে আমাদের কেমন করে প্রপার্টিস গুলো বের করতে লাগে, সেগুলা সবকিছু নিজেরাই বের করছিস, আমি তেমন কিছু করিনি। তাহলে তোদের জন্য এটা আসলো। এবার একটা কথা, তোরা যদি এমন ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়াশোনা করতে চাস, বিএসসির যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তাহলে তোরা বা আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিতেছিস, তাহলে তোরা কি করতে পারিস, ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। পেইড বেসের মোবাইল নাম্বার এতদিনে সবাই জানিস, 9064671865। হোয়াটসঅ্যাপে তোরা মেসেজ করতে পারিস, অ্যাপের মধ্যে লাইভ লেকচার হয়, সেখানে তোরা লাইভ লেকচারে দেখাতে পারিস। এমন ইন্টারেস্টিং উপায়ে আমরা পড়াশোনা করবো। চল তাহলে আজকে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট কর, কারণ তোরা যদি কমেন্ট না করিস ভিডিওগুলো পৌঁছাবেই না, কারণ ইউটিউবের অলগরিদমে এমন, যত কমেন্ট করবি ততই পৌঁছাবে। তোরা যদি চাস আমাকে সাহায্য করতে, যদি চাস তোদের ফিজি ফ্যামিলিটা একটু বড় হোক, তোদের বন্ধুরা একটু ভালো রেজাল্ট করো, তাহলে অবশ্যই কমেন্ট কর, বন্ধুদের সঙ্গে শেয়ার কর। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।